ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর শুরুতে যে ইন্ট্রো দেখছেন, আই থিঙ্ক ওটা দেখেই বুঝছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে কোনো গেম খেলার কোনো ভিডিও না, আজকে একটা ব্লগ, মিনি ব্লগ কি লং ব্লগ আমি নিজেও জানি না। তো আমি যাচ্ছি কুয়াকাটা, তো আপনাদেরকে দেখাবো যে আর কি কুয়াকাটায় যে আমি কি কি করছি অ্যান্ড কোথায় কোথায় ঘুরছি। তো আমার বাসা থেকে আর কি বাস স্ট্যান্ড অনেক দূরে থাকায় আমার নদী পার হয়ে তারপরে কিন্তু আমার বাস স্ট্যান্ডে যেতে হবে। স্ট্যান্ডের দিকে রওনা দিয়ে ফেলছি, যেহেতু নদী পার হওয়ার পরে আমার গাড়িতে উঠে সোনাডাঙ্গা যেতে হবে, খুলনার সোনাডাঙ্গা। কারণ ওইখানেই আর কি বাস স্ট্যান্ড, মেইন বাস স্ট্যান্ড, যেখান থেকে আমার কুয়াকাটার জন্য গাড়ি ছাড়বে। তো আমি সেখানে চলে যাই, আর দেখতে দেখতে কিন্তু আমি বাস স্ট্যান্ডের দিকেও চলে আসি, আর সোনাডাঙ্গা মানে সোনাডাঙ্গার বাস স্ট্যান্ড চলে আসি। তো আমি বাস স্ট্যান্ডের কাছে যাচ্ছিলাম, বাট আমার যে বাস আসার কথা, এখন আমি যতটুকু শুনছি যে আমার বাস এখনও এসে পৌঁছায় নাই, আসতে লেট হবে। তো বাস স্ট্যান্ডে যখন শুনলাম যে বাস আসতে লেট হবে, বেশি দেরি না করে সামনে দেখতেছিলাম লেবুর শরবত বিক্রি করতেছে, যেহেতু গরমকাল। তো আহ, লেবুর শরবত খেয়ে আমি একটু নিজের একটু রিল্যাক্স ফিল করাইতে চাইতেছিলাম। তো সে মামাকে বললাম যে লেবুর শরবত বানাইতে, অ্যান্ড তিনি খুব সুন্দরভাবে আমাকে লেবুর শরবত বানাই দিল। আর ক্যামেরা দেখে তো আরও স্পেশালি লেবুর শরবতটা বানাই দিছে, যেটা বলতে গেলে মানে যা হয় আর কি, বেশি ভাব দেখাইতে যে আর কি ভালোভাবেই লেবুর শরবতটা আমাকে বানাই দিছে। দেখতে দেখতে 30 মিনিট পরে, পুরা যে টাইমটা ছিল তার 30 মিনিট পরে আমার বাস কিন্তু চলে আসছে। আর এত সময় পরে আসার কারণে আমি পুরাই বোর ফিল করতেছিলাম, যা বলার ভাষা আমার নাই। তো বাসে ওঠার পরে আমার বাস ছাড়ার হয়তো কোনো ইচ্ছাই ছিল না বাস ড্রাইভারের। তো পাশে বিরিয়ানির দোকানে এত সুন্দর ঘ্রাণ আসতেছিল যে মানে অবস্থা পুরো টাইট হয়ে যেতেছিল। তো আবার বাসে আসলে বমিও চলে আসতেছিল, কারণ একে তো বিরিয়ানির ঘ্রাণ, আর তার উপর গরমে বাসের যে তাপ, এই তাপে তো ড্রাইভার হয়তো আমার মনের কথা বুঝতে পেরে তার বাসটা ছেড়ে দিয়েছে। তো এখন দেখা যাক। আর মেইন কথা কি, এটা আর কি ব্লগ বলবো কি কী বলবো আমি জানি না, ঘুরতে গেলে তো এটার ব্লগই হয়। আমি মেইনলি কী কী করছি আর কি এইটাতেই আমি বুঝাইতে চাইছি। আর আমাদের বাস কিন্তু অলরেডি বরিশাল চলে আসছে। তো বরিশাল এসে ভাই আমি ডিরেক্ট কোনো কারণ ছাড়া ব্রেকে খাওয়া দাওয়া শুরু করে দিছি। অবশেষে দীর্ঘ ব্রেকের পর আমার বরিশাল থেকে আবার কুয়াকাটার উদ্দেশ্যে আমার বাস রওনা দিয়েছে। তো আমার এই ব্রিজটা আর কি প্রচুর দেখার ইচ্ছা ছিল, আর তার উপর রাত্রে দেখতে পারছি, এটা আমার সৌভাগ্য। এটা হচ্ছে পায়রা ব্রিজ। এটা বিখ্যাত আমার কাছে যতটুকু আমি জানি। আমি যেহেতু নিজে এটার ফ্যান, এই ব্রিজে আমার প্রচুর ইচ্ছা ছিল যে হাঁটবো, বাট হাঁটা হয় নাই, গাড়ি করে চলছে। আর এখন বাজে রাত 3টা, রাত 3টার দিকে দেখি কি কাপলরা ঘুরে বেড়াইতেছে। ভাই কাপল না কি এটা আমি নিজেও জানি না, বাট যাই হোক, তারা ঘুরে বেড়াইতেছিল। এখন আমার হচ্ছে আহ, যে কুয়াকাটা আমার যে হোটেল, ওইখান থেকে বা বাস স্ট্যান্ড থেকে আমার অনেক আগে নামাই দিছে কুয়াকাটা মেইন বাস স্ট্যান্ডে। তো ওইখান থেকে আমার মোটর সাইকেল করে এখন হোটেল যাইতে হবে। ভাই এই রাত্রেবেলায় আর কি এখানে মোটর সাইকেল থেকে শুরু করে সবই পাওয়া যায় আর কি, যেহেতু পর্যটন প্লেস, এগুলো পাওয়া উচিত, স্বাভাবিক বিষয়। তখন বাজতেছিল হচ্ছে ভোর 5টা। তো এখন বাজে ভোর 7টা, আমি এখনও হচ্ছে সরি সকাল 7টা, আমি এখন আমার হোটেলের রুম পাই নাই। কারণ কি, ঈদের সময় তো প্রচুর ভিড় ছিল হোটেলে, হোটেলের রুম ফাঁকাই পাই নাই। আর আমি আগে থেকে হোটেল বুক দিয়ে আসছিলাম, তো হোটেল পাওয়াটা খুব টাফ হয়ে গেছিলো। তো শুনলাম যে এই হোটেলের ছাদ থেকে নাকি বিচের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তো এখানে দুইটা আননোন ভাইয়ের সাথে আমি পরিচয় হয়েছিলাম, যেহেতু আমি একাই আসছিলাম। তো তাদের মাধ্যমে, তাদের সাথেই আমি হচ্ছে ছাদে উঠতে যাই, যে একেবারে 3জন মিলে আমরা হোটেল ছাদ থেকে আর কি সি ভিউটা দেখবো। তো দেখতে দেখতে আমরা ছাদেও চলে আসছি। ছাদে দেখতেছিলাম যে আরও অনেক মানে যারা ঘুরতে আসছে তাদের একটা গ্রুপ এখানে বসেছিল। তো এখান থেকে কিন্তু সুন্দরভাবে সি ভিউটা দেখা যাচ্ছে। আর মানে এত সুন্দর সি ভিউ দেখে আমি আর অপেক্ষায় থাকতে পারিনি। আমি সোজা ভাই এই সি ভিউ দেখে আমি কয়েকটা ছবি তুলে আমি ডিরেক্ট হচ্ছে বিচের উদ্দেশ্যে রওনা দিই। মানে রুম পাই নাই ঠিক আছে, অফিস রুমে রেখে আমি বিচের উদ্দেশ্যে রওনা দিই। তো ভ্যানে করে আমি ডিরেক্ট বিচে চলে আসি। আর আমার হোটেল থেকে হেঁটে আই থিঙ্ক 5 থেকে 7 মিনিট লাগে। আর যদি ভ্যান নেই 2 মিনিটেই চলে আসা যায়। তো ওই সামনেই বিচ দেখা যাইতেছে। সবাই আবার ভাইবেন না যে পাহাড় মেঘালয়ে চলে আসছে, ওইটা কিন্তু বিচ। তো সি বিচের কাছে আমরা চলে আসছি। তো এখন আমি দেখাবো যে বিচে আর কি কেমন আহ, সকালবেলায় ভিড়টা থাকে। ট্রাস্ট মি, এই যে এত সকালেও মানুষের মানে এত আগমন, এটা দেখে আমি অবাক হয়ে গেছি। যাই হোক, যতই একটা পর্যটক স্থান হোক, বিচে নাকি সকাল 7টার দিকেও এত ভিড় হয়। এখানে অল্প লোক দেখা যাচ্ছে, পাশে আরও প্রচুর প্রচুর লোক ছিল। তো আমি আবার ভিডিও করা শুরু করলাম, ওই যে মানুষ নাম লিখে বিচে, আমিও নাম লিখে দিলাম, এক্সেপ্ট
অর্ণব, এইটা আর কি আমি আমার প্রচুর ইচ্ছা ছিল যে আমি লিখবো, তো আমি বেশি দেরি না করে আমি আমার নামটা লেখা শুরু করে দিছি। দীর্ঘ অনেক সময় ওয়েট করার পরে আমি আমার কাঙ্ক্ষিত রুমটা পেয়ে গেছি আর কি। 6টার দিকে আসছিলাম, তো আমার রুম দিছে প্রায় 5 ঘন্টা পরে। এখন বাজে হইতেছে 12:30 আই থিঙ্ক। তো 5 ঘন্টা না, 6.5 ঘন্টা পরে যে আমার রুম দিছে। এই যে আমার বেড, হ্যাঁ ভালো, মোটামুটি পারফেক্ট। তো ভালো, একদম খারাপ দেয়নি। এই সাইড থেকে যদি আমি কোনা করে দেখতে চাই তাহলে কিন্তু আমার বীজ দেখা যাবে। তো যাই হোক, মোটামুটি ভালোই কিন্তু হোটেল আর কি দিছে তারা। যদি কম খরচে আর কি কুয়াকাটা আপনারা ঘুরতে চান তাহলে হচ্ছে আমি এখানে একটা নিচে এক ভাইয়ের নাম্বার দিয়ে দিব আর কি, আমি যার মাধ্যমে আসছি, মানে যার সহায়তায় আমি আসছি, কারণ এখানে তো আমার কোনো পরিচয় নাই। তো তার নাম হচ্ছে সুরুজ ভাই। তো নিচে সুরুজ ভাইয়ের নাম এবং নাম্বার সম্পূর্ণটা আমি দিয়ে দিতেছি। তো আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। এই হোটেলের তিনি মার্কেটিং ম্যানেজার। তো আই থিঙ্ক আপনাদের খুবই কম খরচে এবং হচ্ছে যতটা কমে আর কি করা যায় সব কিছু করবে। ঘোরা থেকে শুরু করে খাওয়া, হোটেল, সব কিছু আপনারা তার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন খুবই কম খরচে। আর যেহেতু 6.5 ঘন্টা পরে মানে রুম একটা দিছিল আর কি, তো ওইটা আর কি রেস্ট রুম ছিল, ওইখানে ভালোভাবেই রেস্ট করেছি। এখন একদম নিজের রুম পাই গেছি। নিজের রুমে এখন একটা ঘুম দিব, আই থিঙ্ক নাও দিতে পারি, বিচে চলে যেতে পারি। তো দেখতে থাকেন ভিডিওটা সবাই। তো দুপুর 12:30 আমি আসছি আমার সকালের খাবার খাইতে, আর এরপরে আমি যাব বিচে। তো আমি বিচে কিন্তু চলে আসছি, কারণ এখন ভাই পুরা 2-3 ঘন্টা বিচেই কাটাবো। আর আমি খেয়াল করি না আমার ফোনের হচ্ছে ক্যামেরায় কী ছিল, ক্যামেরা প্রচুর ঝাপসা হয়ে গেছিলো একদম। অনেকক্ষণ ধরে গোসল করার পরে আমি আপনাদের একটু দেখাতে চাই যে কুয়াকাটার নিচের কি অবস্থা। তো একটু নিচেও যাই। সাঁতার কাটতে কাটতে হঠাৎ দেখি কি ওইখানে গোলা বিক্রি করতেছে। তো যে গোলা বিক্রি করতেছে, তো কুয়াকাটায় এসে তো আমি গোলা মিস করবো না, তাই গোলার ওখানে যাচ্ছি। কুয়াকাটায় গোলার দাম 20 টাকা থেকে শুরু, কিন্তু স্পেশাল গোলা 80 টাকা, যেখানে পুরা ফুল যত ফ্লেভার আছে সব মিক্স। অ্যান্ড স্পেশাল হচ্ছে এনাদের আচার। আচার কিন্তু শুরু হয় 60 টাকা থেকে। তো এই যে আচারটা দেয়, আচার 60 টাকায় দেয়, আর আচার প্লাস মরিচ দেয় হচ্ছে 80 টাকারটায়। তো আমি 80 টাকারটায় নিছি। এইটা যে এত সুন্দর স্বাদ, এটা আমি গোলার যে এত সুন্দর স্বাদ হয়, এটা আমি কুয়াকাটা না আসলে আমি কোনোদিনই বুঝতে পারতাম না। বিচে ঘুরে গোলা খেয়ে দেন এখন আমরা যাচ্ছি হচ্ছে বিকালবেলায় যে সকল পর্যটক স্থানগুলো ঘুরতে যাওয়ার কথা সেসব জায়গায়। আর পর্যটক স্থানে যাওয়ার আগে এই যে গাড়িতে বসে এই বিচ ভিউটা যেই পরিমাণে জোস লাগতেছিল, পুরো বলার বাইরে। যারা আর কি যায় তারাই কেবল এই মজাটা বুঝতে পারে। কুয়াকাটা প্রচুর শুটকি পল্লী আছে, কিন্তু আমরা মেইনলি যে শুটকি পল্লী যেটাকে বোঝে, আমরা সেই শুটকি পল্লীতে চলে আসছি। তো এখানে কিন্তু প্রচুর শুটকি দেখা যাচ্ছে। তো শুটকি পল্লীতে ভাই মন চাচ্ছে এখন সব শুটকিগুলো রান্না করে খেয়ে ফেলি। তো আমরা ঝাউবন টন ঘুরে এবার আমরা আবার নেক্সট প্লেসের দিকে যাচ্ছি। আর ঝাউবনের কোনো ভিডিও দেখাইতে পারি নাই, কারণ ভাই এইখানে এত সুন্দর প্লেস ছিল, আমি ছবি তোলায় এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছে আমি ভিডিও করি নাই। আর প্রত্যেকটা জায়গায় একটা টাইম থাকে, কারণ কি অতিরিক্ত সন্ধ্যা হয়ে গেলে ওই জায়গার মজা নাই। তো আমরা আবার নেক্সট প্লেসে চলে যাচ্ছি। আর ওই যে সামনে নদীর ওই পার দেখা যাচ্ছে সুন্দরবন, যেখানে আর কি কেউ যাইতে পারে না, তারও পিছনে 3 নদীর মোড়। এইগুলা রেখে এখন আমরা আরেকটা প্লেসে যাইতেছি। ওইখানেও প্রচুর সুন্দর একটা প্লেস। ছবি তোলা শেষ, তারা এখন ছবি তুলতেছে। ওইদিকে কুলফি মালার যেই পরিমাণে অ্যাড দেখতেছি ভাই, কুলফি মালায় খাওয়ার জন্য হঠাৎ করে ইচ্ছা হইলো। এদিকে বাতাসে আমি জানি না যে আমার কথা বাজতেছে কিনা, কিন্তু কুলফি মালা খাইতে হবে। হ্যাঁ কুলফি মালাই দিন তো। কুলফি মালাই নিয়ে নিচ্ছে। ওইদিকে ওরা ছবি তুলি করতেছে। ওদের সবার ছবি তোলা শেষ হইলে আর কি ভাই আমি এখন অন্য একটা স্পটে যাবো। যাই হোক, কুলফি মালা গলে গেছে, তো কুলফি মালার আগে খেয়ে নিই। তো আর কি বিকালবেলা আর ঘোরার প্লেস ছিল না, বিকালবেলা ঘোরা বাদ দিয়ে এখন আমরা আবার আমাদের বিচে চলে আসছি। আমাদের ঝান্টু বাবা ঝান্টুর পিক উঠাচ্ছে, আমাদের ঝান্টু বাবা। ওরে লাভ কারে বলে। এদিকে আমাদের মালখোর বড় ভাই, ভাই একটু তাকান ভাই। হ্যালো, পিনিক ছাড়া কোনো কথা নেই, আমার পিনিকে ধরেছে, পিনিক পিনিক। এদিকেই ক্যামেরা ঘোরাতে দেখি যে এক ভাই ক্যাসেল মেক করতেছে। তো আমার দেখে আর কি ভালো লাগছিল, আমিও তার সাথে সাথে একটু যোগদান করলাম যে কেমন লাগে বানাইতে।
তো সব জায়গায় ঘোরাঘুরি করার পরে আমরা আবার চলে আসছি আমাদের কুয়াকাটা সি বিচে। তো ওই যে দেখা যায় সূর্য অস্ত যায়। আমার যেহেতু জুম অ্যাঙ্গেল খুবই খারাপ, তাও দেখাই কমলা হয়ে আছে আমাদের সূর্য মামা, সরি চাঁদ মামা। সূর্য তাহলে কি, সূর্য কাকা? যাই হোক সূর্য, যাই হোক সূর্য মামা হোক কাকা হোক, এখন অস্ত যাবে। এদিকে পাশে একটা বিড়ি খোর চিল্লা যাচ্ছে, বিড়ি খাই। যাই হোক সূর্য এখনই অস্ত যাবে। বিচ ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম যে টিকটকারদের যে স্পেশাল, আমাদের প্রতিবন্ধী টিকটকার মামুনের যে স্পেশালে, সেটা দেখতে পারলাম। তো ভাবলাম যে উঠবো, পরে ভাবতেছি এত হাজার হাজার লোকের মাঝে যদি উঠি তাইলে আজকে মান সম্মানের পুরো ফালু হয়ে যাবে। আমার পরে হচ্ছে ব্লগার বা গেমার অর্ণব থেকে নাম ডাকা শুরু করবে প্রতিবন্ধী অর্ণব, তাই বাদ দিলাম। ওই দিকের দিকে আর তাকাইলামও না, সামনের দিকে চলে আসলাম। সামনে আবার একটা মার্কেট আছে, তো ওই মার্কেটটা এখন ভিউ করবো। যে মার্কেটের কথা বলতেছিলাম, এই যে আমাদের এই কুয়াকাটা মাছ মার্কেটে চলে আসছি। আই ডোন্ট নো যে ভয়েস ঠিক মতন শোনা যাচ্ছে কিনা। আমাদের কুয়াকাটা মাছ মার্কেট কিন্তু এই জায়গায় কাঁকড়ার ভিউ। আদি যেতা যেতা আইয়া কাঁকড়া ধরে রাখবো, এবার একটু নাড়াচাড়া করে রাখলাম। তো এইদিকে আর না যাই, আমরা আসল মার্কেটের দিকে যাই। এরা তো মাছের মার্কেটে পোলাপান এসে কী করবে ভাই, এটা আসবে সাংসারিক মানুষেরা। তো এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের রিয়েল মার্কেট। এই হচ্ছে আমাদের মার্কেট, যেখানে প্রচুর জামা দেখা যাচ্ছে। তো আমার কুয়াকাটা লেখা এই জামাটা আসলে অনেক আগে থেকে পছন্দ হয়েছে, দেখি নিতে পারি। আই ভাই, হ্যাঁ জোর করে ফেলা হবে। এইদিকে আমাদের হচ্ছে এই যে আমাদের মার্কেট, যেখানে প্রচুর প্রচুর আচার, চকোলেট, ইটিসি বাদাম থেকে শুরু করে এই সুজা লাইন এই শেষ। এবার এইদিকে হচ্ছে আমাদের ঝিনুক। এই যে এখানে আমাদের ঝিনুকের রাজ্যে চলে আসছি ভাইয়া। ও আমার পার্টনার হিসেবে আছে আমাদের প্রান্ত ভাই, তার সাথে আজকেই পরিচয়, তো মানে পরিচয় হয়েছে, কথা কইতে কইতে আটকে যাচ্ছে। তো প্রান্ত ভাইয়ের বাসা কিন্তু যশোরে। এই যে আমাদের মার্কেটে এখানে একটা ম্যাজিক নৌকাও আছে। তো এইটাই আমি মিস করতেছিলাম। ও নাগরদোলাও আছে, তো ম্যাজিক নৌকা নাগরদোলা সবই এখানে আছে। মার্কেট কিন্তু এখানে শেষ নয়, এই সামনে আরও মার্কেট আছে। তো মার্কেটের উপরে মার্কেট, তো আমরা বেশি একটা মার্কেট ঘুরবো না। তো মার্কেট ওই সাইডে কিন্তু আরও বেশি আছে। মার্কেট এখানে একটু শেষ, আবার এই যে সামনে আবার আমরা মার্কেটে চলে আসছি। তো এক ভাই জিজ্ঞাসা করতেছিল যে ফলোয়ার্স কত, তো কয়ে দিলাম 70,000। ইউটিউবের সাবস্ক্রাইবার শুনে নিলে মান সম্মানে পড়ে যেতে হতো, কারণ ইউটিউব চ্যানেল 3টা হয়ে গেছে, সব করে কপিরাইট খেয়ে বসে আছে। তো এইখানে কিন্তু মানে মার্কেট অনেক বড়, আমি চাচ্ছি না যে ভিডিও বেশি বড় করতে, বাট কুয়াকাটার মার্কেট কিন্তু অস্থির মার্কেট। এখানে আপনার যত যা ইচ্ছে সব পাবেন। আর ওই যে শামুকে যে নাম লিখানো, এটা এইখানেও পাবেন। আবার যে বৌদ্ধ মন্দির আছে রাখাইন নাকি, আমি সঠিক জানি না, তো ওইখানেও পাবেন। এই যে এখানে অনেক এতে আছে। তো আমি আর বেশি ভিডিওটা বড় করতে চাই না। তো এখানে আর কি অনেক ধরনের শামুক আছে। তো গ্যাস ডে 1-এর কিন্তু ঘোরাফেরা আমাদের শেষ হয়ে গেছে। এখন বাকি ডে 2 মানে কালকে। আর এখন বাজে রাত 10টা 17। আমি এতটা টায়ার্ড ছিলাম যে শুয়েছিলাম, গিয়ে ঘুমাইছিলাম আমি নিজেও জানি না, বাট এখন আমার সেন্স আছে, তাই আমি ভিডিও বা ক্যামেরা যাই হোক অন করছি। আর তার থেকে বড় কথা হচ্ছে প্রচুর খিদা লাগছে। এখন আমি হোটেল অবধি যাব না, আমি আমাদের যে হোটেলে আমরা আসি সেই হোটেলে যারা দায়িত্বরত আছে তাদের একজনকে আমি দায়িত্ব দিয়ে দিছি। সে অলরেডি আমার জন্য খাবার আনতে চলে গেছে। একদম বেস্ট একটা সার্ভিস যদি বলা হয় এই হোটেলে দেওয়া হয়েছে। হোটেলের নাম কিন্তু হোটেল পাঁচতারা ইন্টারন্যাশনাল, কিন্তু যেটা বললাম যে সুরুজ ভাই, সে কিন্তু এখানে মেইন দায়িত্বে আছে। তো তার তো প্রথমে বলে দিছি। আর এখন আমি কি তাই সে দিয়ে যাচ্ছে আমি দেখাবো। আর তার থেকে বড় কথা যে কালকে ডে টুতে আমরা প্রচুর এনজয় করব। সরি আমরা না, আমি, কারণ ডে 2তে অনলি আমি একা ঘুরতেছি, আর আমার যে দায়িত্বে মানে আমাকে ঘোরানোর জন্য যে দায়িত্বে থাকবে অনলি সেই থাকতেছে। তো আমার এখন তো 10টা বাজে, আমার 4টার মধ্যে আমার ঘুম থেকে উঠতে হবে, কারণ 4:30টার মধ্যে আমার হোটেল থেকে প্রত্যেকটা ভ্রমণ স্পটে যাইতে হবে, যেহেতু আমি সূর্য উদয় দেখতে চাচ্ছি, মানে সূর্য উদয় হবে ওইটা দেখতে চাচ্ছি।
তো এই আর দেখি কখন খাবার আসে, প্রায় 10 মিনিট হয়ে গেল, তো দেখা যাক যে কখন খাবার আসে। তো আমার এখান থেকে ডে 2 এর ঘোরা শুরু। আচ্ছা, আমরা এখন তাহলে যাচ্ছি কোথায়? সূর্যোদয়। হ্যাঁ, এটা কি মেইন প্লেসের নামটা কি? এর নাম হচ্ছে কাউয়ার চর। কাউয়ার চর। একটু পরে সূর্য উদয় হবে, তো আমরা ওইটাই দেখতে যাচ্ছি কাউয়ার চরে। তো ওই যে ওই পার আই থিঙ্ক কাউয়ার চর, তো এখানে সবার বাইক টাইক দিয়ে পার হইতে হয়। তো এই যে আমার ওই যে বাইকের অন্য হচ্ছে বাইক উঠে ফেলছে, তো আমরা এখন ওই পার যাব, ওই পার থেকে আর কি সূর্যোদয়টা দেখা যাবে। তো ওই পার যেয়ে আবার ক্যামেরা অন করতেছি। তো অবশেষে নৌকা পার হয়ে চলে আসছি। এখন তো এটা তো কাউয়ার চর নাকি? হ্যাঁ, কাউয়ার চর। সূর্য তো মনে হয় উদয় হয়ে গেছে নাকি আছে? নয় নেই না, লাল কাঁকড়া মেন দিবে এটা। কপাল ভালো আমার। সূর্যের তাপ না বেরোলে তো আর লাল কাঁকড়া বেরোয় না। তাও সবই উঠছে। ওই তো। আর সামনে ওইটা ওই কি কাউয়ার চর নাকি? কাউয়ার চর এরিয়াটাই রে। ওই যে এটা কাউয়ার চর, তাই তো? কাউয়ার চর, এই যে কাউয়ার চর। আর এই জায়গায় কুয়াকাটা আসলে যদি সূর্যোদয় দেখার ইচ্ছা হয় তাহলে এখানে আসতেই হবে, মাস্ট আসতেই হবে। কিন্তু আজকে আমার, কালকেও নাকি হচ্ছে ভালোভাবে সূর্য দেখা গেছে, কিন্তু আমার কপাল এতটাই খারাপ, কাঁকড়া দেখতে পারছি কিন্তু এই মেঘের জন্য আমি সূর্যটা দেখতে পারি নাই। মানে কালকেও নাকি ক্লিয়ার সূর্য দেখা গেছে, কিন্তু আজকে এত পরিমাণে মেঘ, আমি যদি একটু জুম করে দেখে পুরো ঘন, একদম ঘন মেঘ। তো এই ঘন মেঘের জন্য আর কি সূর্যটা দেখা যাচ্ছে না। সূর্য কিন্তু অনেক আগেই উদয় হয়েছে, কারণ দিন তো হয়ে গেছে দেখা যাচ্ছে। তারপর আমি দেখতে পারতাম সূর্য উদয়টা, কিন্তু এত পরিমাণ মেঘ যে আমি কিছুই দেখতে পারতেছি না। যাই হোক, দেখা যাক যে সূর্য উদয় দেখতে পারি কি না। তো সূর্যোদয় দেখতে পারলাম না মেঘের জন্য। এদিকে আমরা চলে আসছি এই কাউয়ার চরেই। খুবই কম দামে ইলিশ খিচুড়ি পাওয়া যায়, খুবই কম মানে খুবই কম। সম্ভবত আমি খেয়েছিলাম 80 টাকায় খিচুড়ি, ইলিশ মাছ এবং শুটকি ভর্তা, যেটা শুটকি ভর্তা তো অবশ্যই সি বিচের জন্য, যতই সি বিচ হোক, কক্সবাজার হোক আর কুয়াকাটা হোক, সব জায়গায় বিখ্যাত। তো সেই জন্য আমি আর কি চলে আসলাম। আমাদের মাছ বেছে আর কি এই যে কেবল ফ্রাই করবে। মেঘের কারণে সূর্যোদয় না দেখতে পেরে এখন চলে আসছি আমরা সকালে ইলিশ খিচুড়ি খাওয়ার জন্য। তো এই যে এই শুটকিটা কিসের? ইলিশ শুটকির ভর্তা নাকি কি? কি শুটকির ভর্তা এটা? যাই হোক, খুবই কম খরচে আমি এই কুয়াকাটায় মনে হয় এই একটা জিনিসই পাইলাম। শেষে আমরা চলে আসছি রাখাইন পল্লীতে। এই যে রাখাইন জাদুঘর আর কি। চলেন। এই হচ্ছে বৌদ্ধ মন্দির, তাই তো? এশিয়ার মধ্যে সব থেকে বড়। আমরা চলে যাচ্ছি এশিয়ার মধ্যে সব থেকে বড় বৌদ্ধ মন্দির। এটা কত ফুট যেন? 36 ফুট। আবার এখানে বৌদ্ধদের অনেক কিছু দেওয়া আছে, মানে স্টোরি টাইপ, কীভাবে কি হয়েছে। তো আমি ভিডিওটা করে অবশ্য আমি আবার প্রথম থেকে পড়তে যাব। আমি এখন আবার পড়তে যাবো। এই যে 36 ফুট উচ্চতা, এশিয়ার মধ্যে সব থেকে বড় বৌদ্ধ মন্দির, যেটা আমাদের বাংলাদেশের কুয়াকাটায় অবস্থান করতেছে।
কি 200 বছর আগের কুয়ো। এর পানি কি মিষ্টি 200 বছর হ্যাঁ, আগে? এখন পানি মিষ্টি, কারণ তো পানি মিষ্টি থাকে না। মিষ্টি পানির কুয়া। আচ্ছা, বৌদ্ধ মন্দির দেখে আমরা চলে আসছি মিষ্টি পানির কুয়া দেখতে। ঐতিহ্যবাহী মিষ্টি পানির কুয়া। এই হচ্ছে সেই মিষ্টি পানির কুয়া। আচ্ছা, এইখান থেকে পানি উঠায় কেমন? সবাই তো কিছু পানি নিয়ে যায়, এখান থেকে পানি কেন ঠিক তাহলে পানি নেওয়ার পিওর আর পিওর বলে এটা শুধু দেখা দিই। এটা মধ্যে 200 বছর আগে ছিল, যখন কোনো পুষ্করিণী ছিল না, টিউবওয়েল ছিল না, একটা মাত্র কুয়ো ছিল এটা। আচ্ছা 200 বছর আগে, তাই তো? তারপর আর নির্মাণ করে না? তো মন্দির মিষ্টি কুয়া দেখে এখন আমরা যাবো হচ্ছে রাখাইন পল্লীতে। রাখাইন পল্লী এই যে পাশেই ওই যে দেখা যাচ্ছে স্বাগতম, এই বুদ্ধ মন্দির দেখানোর আগেই আমি হচ্ছে ভিডিওতে দেখাইছিলাম রাখাইন পল্লী ঐতিহ্যবাহী মিষ্টি পাড়া। রাখাইন পল্লীতে তো ওই কুয়াকাটার মতোই সব কিছু পাওয়া যায়, নাকি স্পেশাল কিছু আছে বৌদ্ধদের? এই হচ্ছে রাখাইন পল্লী। কুয়াকাটার মতন সেম, কিন্তু একটু দোকানগুলো যেন একটু বেশি মার্জিত। এই কুয়াকাটার দোকানগুলো তো এতটা ছিল না, মানে গোছালো। এই হচ্ছে রাখাইন পল্লী। এইখান থেকে কুয়াকাটা আর কি শেষ, আর কি কুয়াকাটা আর তো কোনো জায়গা নাই ঘোরার আছে কুয়াকাটায়। ঘোরা টোরা শেষ করে ডে 1 ডে 2 ঘুরে টুরে এখন হোটেলে আসছি। হোটেলে এসে একটা জিনিস দেখলাম, জুতা তো চুরি হয়েছে, এটা আর পাওয়া পসিবল না, কিন্তু যে জামাটা চুরি হয়েছিল জামাটা চুরি হয় নাই। জামাটা এই জায়গায় বাইরে আছে, আমার হাত দিয়ে অন্তত যাবে না, আমার হাত এই পপ দিয়ে যাবে, আর প্রায় একটা লাঠি লাগবে আর কি। তো জামা আর কি চুরি হয় না। এখন এই জামা যে কেমনি নিব এটা আমি নিজেও জানি না। আর এই ব্লগে হয়তো ডে 1 ডে 2 হবে না, একটাই পার্ট থাকবে। যারা যারা দেখতেছেন কমেন্ট করেন। আর কি, আর ফ্রি ফায়ার থেকে যারা দেখবেন তাদের জন্য আছে উইকলি 3জন উইকলি পাবে। আর যারা ফ্রি ফায়ার খেলে না শুধু ব্লগটাই দেখবে, তাদের জন্য অবশ্যই আছে 3টা ইয়ারফোন নেওয়ার সুবর্ণ সুযোগ এই ভিডিওতে গিভওয়েতে। তো আর কিছু বলবো না ভাই, কালকে ঘোরা মাটি করছে ভিডিও করতে যায়, আজকে এখন উড়াদুরা মানে মানে কি করবো, একেবারে সি বিচে পুরো লাফায় পইরা থাকবো, আর হচ্ছে সন্ধ্যাবেলায় বাড়ি চলে যাব। তো টাটা, বাই বাই। ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন, আর গিভওয়েতে পার্টিসিপেট করতে যেন একদমই ভুলেন না।